আসসালামু আলাইকুম অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা জানবো গ্রামারের নতুন আরেকটি পার্ট, ট্যাগ কোশ্চেন সম্পর্কে। এই ট্যাগ কোশ্চেনের অংশটি ইংলিশ স্পিকিং এবং নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ আমরা যদি ইংলিশ স্পিকিং করতে চাই পারফেক্টলি অ্যান্ড ইন আমেরিকান স্টাইল, আমাদের এটা প্রয়োজন। এছাড়াও আমাদের নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বইয়ে যেহেতু ট্যাগ কোশ্চেন রয়েছে, এটা পরীক্ষায় এসে থাকে, আমাদের এই ট্যাগ কোশ্চেন জানাটা খুবই জরুরি। তো কথা না বাড়িয়ে আমরা আজকে জানবো ট্যাগ কোশ্চেন সম্পর্কে। এই ভিডিওতে আমরা ট্যাগ কোশ্চেনের ফার্স্ট থেকে লাস্ট জানতে পারবো এবং খুব সহজেই মাত্র 9টি রুলসের মাধ্যমে ট্যাগ কোশ্চেনের এ টু জেড থেকে সম্পূর্ণ বিষয় সম্পর্কে আমরা খুব সহজেই জানতে পারবো। তো প্রথমেই আমরা কয়েকটি রুলস দেখে নেই। যেমন প্রথম রুলসটি হলো মূল সেন্টেন্স ও ট্যাগ কোশ্চেনের মাঝে কমা চিহ্ন এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন বসে। আমাদের আবারও একটু খেয়াল করি, প্রথম রুলসটা হলো মূল সেন্টেন্স ও ট্যাগ কোশ্চেনের মাঝে কমা চিহ্ন এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন বসে। মূল সাবজেক্ট এর প্রোনাউন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসে। মূল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন হয়। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগটি নেগেটিভ হবে এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগটি অ্যাফার্মেটিভ হবে এবং এই ট্যাগটির সংক্ষিপ্ত রূপ বসবে। আমরা উপরে যে রুলসগুলো পড়েছি তার নিচের এক্সাম্পলগুলো যদি একটু দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো। তো নিচের এক্সাম্পলগুলোর মধ্যে প্রথমটি হলো যেমন দে আর ড্রিঙ্কিং ওয়াটার, এর উত্তর হলো আরেন্ট দে। তো এখানে সেন্টেন্সের মধ্যে আমরা যেহেতু বাক্যের সাবজেক্ট হলো দে, সেই হিসেবে আমরা এখানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে বসিয়েছি এবং অক্সিলারি ভার্ব হিসেবে ছিল আর। আমরা ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব আর বসিয়েছি যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ অর্থাৎ আবোধক বাক্য ছিল, তাই আমরা ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ অর্থাৎ আর এর সাথে নট বসিয়েছি এবং বলা ছিল যে সবসময় এর সংক্ষিপ্ত রূপ বসবে। তো আমরা জানি আর নট এর সংক্ষিপ্ত রূপ হলো আরেন্ট, তাই দে আর ড্রিঙ্কিং ওয়াটার এর উত্তর হলো আরেন্ট দে। অবশ্যই আমরা খেয়াল রাখবো যে এই ট্যাগ কোশ্চেনের যে প্রশ্নটা করা থাকবে এই প্রশ্নটা এবং ট্যাগ কোশ্চেন দুইটার মাঝে একটি কমা চিহ্ন দিতে হবে এবং সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন যেটা আমরা দিয়েছি। তো দ্বিতীয় উদাহরণটা দেখি, যেমন বাবুল উইল নট গো দেয়ার, যার উত্তর হবে উইল হি। এখানে কেন এটা হবে, যেমন বাবুল ছিল সাবজেক্ট, এই বাবুলের প্রোনাউন হিসেবে যদি আমরা এখানে বসাই তাহলে হবে হি, যেহেতু বাবুল ছেলে সেহেতু হি বোঝানো হয় এবং অক্সিলারি ভার্ব ছিল উইল, সাথে ছিল নট। তো আমরা জানি নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ নট থাকলে বসাবো না, না থাকলে বসিয়ে দিব। এই জন্য আমরা বসিয়েছি শুধু উইল এবং ট্যাগ কোশ্চেন ও প্রশ্নের মাঝে কমা চিহ্ন এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। এরপরে যদি আমরা তৃতীয় রুলসটি দেখি, যেমন উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এখানে আমরা প্রথমে একটি কমা চিহ্ন, তারপর যেহেতু এটা অ্যাফার্মেটিভ ছিল এই জন্য আমরা অক্সিলারি ভার্বের সাথে নট মিলিয়ে বসিয়েছি স্টুডেন্ট এবং সাবজেক্টের অবজেক্ট উই বসিয়েছি সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তারপর ডি নাম্বার উদাহরণটা বলা আছে ইট ইজ নট মাই ফেভারিট গেম, এখানে আমরা প্রথমে কমে বসিয়েছি, তারপরে যেহেতু নেগেটিভ ছিল এই জন্য আমরা এটাকে অ্যাফার্মেটিভ করছি, শুধু ইজ বসিয়েছি এবং এই যে সাবজেক্ট ইট ছিল এটা প্রোনাউনের সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট বসানো হয়েছে সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। এ ছিল ট্যাগ কোশ্চেনের সাধারণ রুলস। এবার আমরা ট্যাগ কোশ্চেনের কিছু বিশেষ রুলস দেখব, অর্থাৎ আমরা 4টি রুলস এখানে দেখেছি আর 5টি রুলস আমাদের বাকি। এই 5টি রুলস কমপ্লিট করলে এবং ভালোভাবে বুঝলে আমরা ট্যাগ কোশ্চেনের যে কোনো ট্যাগ কোশ্চেনের উত্তর বা আনসার করতে পারবো। তো তার আগে আমরা একটু জেনে নেই, যেহেতু ট্যাগ কোশ্চেন করার জন্য অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়, আমরা অক্সিলারি ভার্বগুলো একটু জেনে নেই। অক্সিলারি ভার্বগুলো হলো টু বি ভার্ব। টু বি ভার্ব বলতে বোঝায় এম ইজ আর ওয়াজ ওয়ার এবং টু ডু ভার্ব বলতে বোঝায় ডু ডাজ ডিড। টু হ্যাভ ভার্ব বলতে বোঝায় হ্যাভ হ্যাজ হ্যাড
এবং বাকি হচ্ছে মডেল অক্সিলারিগুলো। মডেল অক্সিলারি ভার্বগুলো হলো শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, নিড অ্যান্ড ডিয়ার। বন্ধুরা আমরা চাইলে এই অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করে ফেলতে পারি, কারণ আমাদের অন্য যে কোনো গ্রামারই আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় এবং এই অক্সিলারি ভার্ব হলো 24টি। এই 24টি অক্সিলারি ভার্ব যদি আমরা মুখস্থ করি তাহলে আমাদের অন্যান্য গ্রামারের ক্ষেত্রে প্রয়োজন হবে। আমরা একটা এক্সাম্পল দেখি যে টেকুশনে আমরা অক্সিলারি ভার্ব কীভাবে ব্যবহার করি। যেমন শহীদ ইজ প্লেয়িং, এখানে আমরা ইজের সংক্ষিপ্ত রূপ বসিয়েছি ইজেন্ট, যেহেতু এটা অক্সিলারি ভার্ব ছিল, এবং শহীদ এর প্রোনাউন হচ্ছে হি, তারপর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন এবং সেন্টেন্স বা প্রশ্ন এবং ট্যাগ কোশ্চেনের মাঝে কমা চিহ্ন বসিয়েছি। এবার আমরা পরের রুলসগুলোতে চলে যাই। তো পরের রুলসগুলোতে যাওয়ার আগে আরো একটি নোট আছে, যেমন কোনো অক্সিলারি ভার্ব না থাকলে ডো, ডাজ বা ডিড বসে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি উই ওয়াচ কার্টুন অন টিভি। এখানে এর উত্তর হলো ডোন্ট উই। কিভাবে হলো? যে আমরা এই যে নোটটাতে বলেছিলাম যে এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যে প্রশ্নটা দেওয়া থাকে এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ অথবা ডিড বসাতে হয়। তো প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উই ওয়াচ কার্টুন অন টিভি, অর্থাৎ যে 24টা অক্সিলারি ভার্ব একটু আগে আমরা দেখেছি এর একটাও এখানে নেই, তাই আমরা এখানে ডু বসিয়েছি। এখন এখানে লেখা আছে ডু, ডাজ অথবা ডিড, তাহলে আমরা কোনটা কখন বসাবো? এটার জন্য রুলস হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে ডু ডাজ বসাবো, অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব না থাকলে সেই ক্ষেত্রে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং ভার্বের সাথে এস বাই এস কোনো কিছু যুক্ত না থাকে তাহলে আমরা ডু বসাবো। তো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়াচ, যেহেতু এর সাথে এস বাই এস কোনো কিছু যুক্ত নেই এবং কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য আমরা ডু বসিয়েছি। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ ছিল আমরা এটার সাথে নেগেটিভ করার জন্য ডোন্ট বসিয়েছি, এবং প্রোনাউন হিসেবে যে উই সাবজেক্ট বসেছে এটা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসিয়েছে এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তারপরে যেমন কাইসা গোজ টু মাদ্রাসা, এখানে যেহেতু আমাদের মূল ভার্বের সাথে ইয়েস আছে সেহেতু আমরা এখানে ডাজের ডু এর পরিবর্তে ডাজ বসিয়েছি এবং সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য ডাজেন্ট বসিয়েছি। কাইসার এর প্রোনাউন হিসেবে আমরা হি বসিয়েছি সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন এবং প্রশ্ন ও ট্যাগ কোশ্চেনের মাঝে কমা চিহ্ন বসিয়েছি। এখানে আমাদের পরের এখানে লেখা আছে যে দে প্লেড দ্য গেম উইথ আস, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? হ্যাঁ, এটা ট্যাগ কোশ্চেন লিখতে হলে আমাদের এখানে যে কাজটি করতে হবে তা হলো এখানে আমাদের ডিড বসাতে হবে। এখন আমরা কেন এখানে ডিড বসালাম? কারণ এখানে ভার্বের পাস্ট ফর্ম ছিল প্লেড, এটা হচ্ছে পাস্ট ফর্ম। তো আমরা বুঝলাম যে যদি অক্সিলারি ভার্ব না থাকে প্রেজেন্ট ফর্ম হলে হবে ডু, এবং প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস থাকলে হবে ডাজ, এবং পাস্ট ফর্ম থাকলে হবে ডিড, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে বি টু বলি। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে এটা নেগেটিভ করার জন্য আমাদের বসাতে হবে ডিডেন্ট। এরপরে আমরা যে সাবজেক্ট প্রোনাউন হিসেবে বসেছিল দে, এটাকে আমরা অবজেক্ট হিসেবে বসাবো দে, এবং সর্বশেষ বসাবো প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আমাদের কোশ্চেন অর্থাৎ সি এর উত্তরটা। তো বন্ধুরা আশা করি আমরা এবার বুঝলাম যে কোথায় ডু, ডাজ এবং ডিড হবে। এরপর আমরা যাচ্ছি রুলস নাম্বার 5। তো 5 নাম্বার রুলসে বলা আছে নেভার, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হয়। এখন যেমন আমরা একটা উদাহরণ দেখি ইউ শুড নেভার গো দেয়ার, এর উত্তর হলো শুড ইউ। তো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে বসিয়েছি শুড এবং ইউ এর জন্য বসেছি ইউ। আমরা এখানে নট কেন বসাইনি? কারণ নেভার আছে। আর এখানে যে হার্ডলি, নেভার, হার্ডলি, রিয়ারলি, স্কেয়ারলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। যদি প্রশ্ন করা হয় কিন্তু কেন, তাহলে আমরা বলবো কারণ এই শব্দগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, আর এই শব্দগুলো যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং শব্দগুলো সেন্টেন্সে বসলে পুরো সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, এই কারণে আমাদের ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ করতে হয়। কারণ আমরা জানি সেন্টেন্সটি নেগেটিভ থাকলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হয়। দ্বিতীয় রুলস আমরা একইভাবে দেখি দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন দ্য জার, এর অর্থ হলো যে
কলসটির মধ্যে পানি ছিল না বললেই চলে। তো এই যে ছিল না এই কথাটার মানে নেগেটিভ চলে আসে। তো এখানে আমরা এই যে লেখা আছে ওয়াজেন্ট দেয়ার, এটার উত্তর এটা না দিয়ে আমরা দিব ওয়াজ দেয়ার, কারণ আমরা উপরেই বলেছি যে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ করতে হবে। এরপরে বার্কিং ডগস সেলডম বাইট, এই বাক্যের মধ্যে যে সেলডম মানে যেমন আমরা বলি সেলডম বাইট মানে কামড়ায় না বললেই চলে, অর্থাৎ বার্কিং ডগস সেলডম বাইট, যার অর্থ হচ্ছে গেউ গেউ করা কুকুর কামড়ায় না বললেই চলে বা কম কামড়ায়। তো এখানে এই যে না শব্দটা চলে আসার কারণে আমরা ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ করি, এবং সেন্টেন্সে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই এবং সেলডমের সাথে এস বাই এস কোনো কিছু যুক্ত নেই বা পাস্ট ফর্ম নেই, তাই আমরা এখানে ডো বসিয়েছি এবং বার্কিং ডগস এটার প্রোনাউন হিসেবে দে বসিয়েছি। এরপরেরটা আমরা দেখি আই হার্ডলি নো দ্য ম্যান, এটার উত্তর হলো ডু আই। তারপরে ফিউ পিপল আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, এখানে আমরা এই যে ফিউ পিপল এটার মানে নেগেটিভ, পিপলের প্রোনাউন হিসেবে আমরা দে বসিয়েছি এবং ওয়ার ছিল ওয়ার বসিয়েছি। কোশ্চেনটির উত্তর হলো ওয়ার দে। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই শব্দগুলো, এবং এই শব্দগুলো থাকলে ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভে করতে হবে। এরপরে নাম্বার 6 অর্থাৎ 6 নাম্বার রুলসে সেন্টেন্সের সাবজেক্ট দেয়ার থাকলে ট্যাগ কোশ্চেনে দেয়ার এবং ইট থাকলে ইট বসে। যেমন দেয়ার আর টু ব্রাদার্স আরেন্ট দেয়ার। তারপরেটা হচ্ছে ইজ ইট হ্যাজ হার্ডলি রেইনড, হ্যাজ ইট। আমরা এই দুটো বাক্যের মধ্যে যেটা লক্ষ্য করব, প্রথম বাক্যের সাবজেক্ট হিসেবে দেয়ার ছিল, তাই আমরা ট্যাগ কোশ্চেনের এখানে দেয়ার বসিয়েছি। তারপরে এখানে অক্সিলারি ভার্ব আর ছিল, আমরা এখানে আর বসিয়েছি, এবং ট্যাগ পুরো সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ ছিল তাই আমরা এখানে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ করেছি, অর্থাৎ না বোধক ট্যাগ কোশ্চেন তৈরি করেছি। এরপর ইট হ্যাজ হার্ডলি রেইন, তো এখানে ইটের কারণে আমরা এই যে এখানে ট্যাগ কোশ্চেনে ইট বসিয়েছি, এবং হার্ডলি শব্দটা থাকার কারণে যেটা নেগেটিভ, এই জন্য আমরা শুধু হ্যাজ অক্সিলারি ভার্ব বসিয়েছি, কোনো নট শব্দ ইউজ করিনি কারণ বাক্যটা নেগেটিভ, এই জন্য আমাদের ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ করতে হবে। এরপরে রুল নাম্বার হচ্ছে 7, এটা একটা মজার রুলস। এখানে আসলে কোনো নিয়ম বলতে আমাদের যখন এই নিয়মে পড়বে তখন অন্য কোনো নিয়ম ফলো করতে হবে না, বা কোনো নিয়ম আমাদের জানতে হবে না, কোনটা অক্সিলারি ভার্ব কোনটা সাবজেক্ট অবজেক্ট কিচ্ছু জানার প্রয়োজন নেই। শুধু যদি সেন্টেন্সের প্রথমে অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতে ডোন্ট অথবা ডো নট যেটাই থাকুক, ওই ডো নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে লিখবো উইল ইউ, এবং কোনো সেন্টেন্সের শুরুতে যদি লেটস বা লেট আস থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের উত্তর লিখবো শ্যাল উই। লেট হিম থাকলে লিখবো শ্যাল হি। লেট হার থাকলে লিখবো শ্যাল শি। লেট মি থাকলে লিখবো শ্যাল আই, এবং লেট করিম থাকলে লিখবো লেট হি। ঠিক তেমনিভাবে লেট রহিমা থাকলে লিখবো লেট শি। তো আমরা নিচের উদাহরণগুলো দেখলে এই আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন এক্সাম্পল হিসেবে প্রথমে বলা আছে ডোন্ট রান ইন দ্য সান, বা এটা এভাবে থাকতে পারতো ডো নট রান ইন দ্য সান। তখন আমরা এটার উত্তর সরাসরি কমা বসাতাম, এবং যেহেতু ডো নট বা ডোন্ট থাকলে উইলি থাকে উইলি বসাতে আমরা ট্যাগ কোশ্চেন উইলি বসিয়ে দিচ্ছি, এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। ঠিক পরেরটা লেটস মেক এ ফান, আমরা শ্যাল উই বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন। লেট হিম ছিল, আমরা এখানে কমা বসিয়ে শ্যাল হি বসিয়ে দিয়েছি। ওই উপরের যদি এগুলো মনে রাখি বা কয়েকবার চর্চা করি তাহলে হয়ে যাবে। আমরা বোর্ড বই দেখে দেখে বা বিভিন্ন এক্সাম্পল দেখে দেখে যদি আমরা এক্সারসাইজ করি এই ধরনের বাক্যগুলো, তাহলে আমাদের রুলসটা মুখস্থ হয়ে যাবে। এই ছিল আমাদের 7 নম্বর রুলস। এবার আমরা জানবো পরবর্তী ইন্টারেস্টিং রুলস, সেটা হচ্ছে 8 নম্বর। 8-এর মধ্যে দুইটা সিস্টেম। প্রথম এ নাম্বারে বলা আছে এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, অল থাকলে দে বসবে। কোথায় দে বসবে? যেমন আমরা উদাহরণটা দেখি, নোবডি কল্ড মি, আমরা ট্যাগ কোশ্চেনে তখন বসিয়েছিলাম ডিড দে। কেন? কারণ এই শব্দগুলো থাকলে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবে দে বসাতে হবে, এবং যেহেতু নোবডি একটা নেগেটিভ শব্দ এই জন্য আমরা ডিড বসিয়েছি। এখন এই যে শব্দগুলো এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নো ওয়ান, অল, এই শব্দগুলোর মধ্যে আবার এখানে যেগুলো নিচে আন্ডারলাইন করা আছে ওই শব্দগুলো হলো নেগেটিভ, অর্থাৎ এনিবডি, নোবডি, এনিওয়ান, নো ওয়ান, এই শব্দগুলো হলো নেগেটিভ। আমরা জানি যদি কোনো সেন্টেন্সটা শব্দ নেগেটিভ থাকে তাহলে পুরো সেন্টেন্সটাই নেগেটিভ হয়ে যায়, তাহলে এটা একটি অ্যাফার্মেটিভ করতে হয়। আর সেই হিসেবে আমরা এখানে
ডিড নটের পরিবর্তে দে বসিয়েছে। ডিড কেন হলো সেই প্রশ্নের উত্তরে আমরা প্রথমে শিখেছিলাম যেখানে কল্ড অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আসছে এই জন্য এবং অক্সিলারি ভার্ব নেই, তার কারণে আমরা এখানে ডিড বসিয়েছি। আমরা বলেছিলাম অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড বসে। এরপর এভরিবডি শুড হেল্প দ্য পুর, এটার উত্তর হচ্ছে শুডেন্ট দে, কারণ এভরিবডির পরিবর্তে আমাদের প্রনাউন হিসেবে দে বসাতে হবে। শুড ছিল, এটার নেগেটিভ করতে হবে, স্টুডেন্ট বসিয়ে দিয়েছি আমরা। সামওয়ান ইজ কামিং টু আস, এটার ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে ইজ ছিল তো আমরা অ্যামিজার যে কোনো একটা বসাতে হবে। তো বসাতে গেলে যেহেতু প্রনাউন হিসেবে আমরা সামওয়ানের পরিবর্তে দে বসিয়েছি, তো দে এর সাথে কখনো ইজ হয় না, দে এর সাথে সবসময় আর হয়, শুধু ইজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। তারপর আছে অল পিপল ক্যান নট মেক ইট, সকল লোকই এটা তৈরি করতে পারে। আমরা যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ তাহলে অক্সিলারি ভার্ব ক্যান নটের পরিবর্তে শুধু ক্যানটা নিব এবং অল এর পরিবর্তে আমরা প্রোনাউন দে বসিয়ে থাকি। নো ওয়ান ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকচুয়াল ম্যাটার, এটার ক্ষেত্রে ঠিক সোজাসুজি উত্তর আর দে। কীভাবে হয়েছে অবশ্যই তোমরা বুঝেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। আর এখানে আরেকটা বিষয় যে এগুলো সব থাকলে কেন আমরা এখানে ট্যাগ কোশ্চেনে দে বসাবো, কারণ এই যে নোবডি, সামবডি, এনিবডি, নো বডি, এভরিবডি, সামওয়ান, এনিওয়ান, অল, এই ধরনের শব্দগুলো সাধারণত নাউন হিসেবে সরাসরি বসলে এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু এগুলোর প্রোনাউন অর্থাৎ এই যে এভরিবডি, সামবডি, এগুলোর প্রোনাউন হিসেবে সবসময় প্লুরাল অর্থাৎ দে বসাতে হয়। আর এই কারণেই আমরা ট্যাগ কোশ্চেনে যেহেতু এটার প্রোনাউনটা বসাতে হবে তাই আমরা দে বসাবো। এরপরে আমরা দেখি এটার দ্বিতীয় রুলস, যেমন এনিথিং সামথিং এভরিথিং নাথিং থাকলে ইট বসে। আবার বলতেছি এনিথিং সামথিং এভরিথিং এবং নাথিং থাকলে ইট বসে। এই যে থিং যুক্ত অর্থাৎ আইনযুক্ত এগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা প্রোনাউনের ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবে আমরা ইট বসাবো। যেমন এনিথিং উইল ডু ইট, উন্ট ইট, উইল নট এর পরিবর্তে বসালাম উন্ট, অর্থাৎ উইলের জন্য আমরা নেগেটিভ করতে হবে উইল নট, সেটাকে সংক্ষিপ্ত আমাদের বসাতে হবে উন্ট, এবং এনিথিং এর জন্য ইট, ঠিক সামথিং এর জন্য ইট এবং ইজের জন্য ইজ। এখানে আমরা নট কেন বসালাম না, কারণ এই যে নাথিং নামে একটা ওয়ার্ড আছে এটা নেগেটিভ। তারপরে এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু মি, ওয়াজেন্ট ইট, এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে তারপরে নাথিং ইজ ইম্পসিবল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, এটার উত্তর ইজ ইট, কারণ বাক্যটা নেগেটিভ। এখন কোন কোন শব্দগুলো নেগেটিভ, যেমন এনিথিং, নাথিং, এই দুটো শব্দ হলো নেগেটিভ, এগুলো থাকলে আমাদের হাবোধক টেকনিশন করতে হবে। আর এভরিথিং এবং সামথিং এই দুটো শব্দ হচ্ছে অ্যাফার্মেটিভ, এগুলো থাকলে আমাদের নাবোধক টেকনিশন করতে হবে কারণ শব্দগুলো হলো অ্যাফার্মেটিভ। এরপরে আমরা দেখি পরের রুলস অর্থাৎ সর্বশেষ রুলস। টেকনিশনের এই সর্বশেষ রুলসটি হলো যে অল, সাম, মোস্ট, মেজরিটি, মেনি, এখানে হবে এভরিওয়ান, নান, প্লাস অফ আস থাকলে উই বসে, এবং অফ দেম থাকলে দে বসে, এবং অফ ইউ থাকলে ইউ বসে। অনেকে মনে হয় আমরা এটা বুঝিনি, একটু এক্সাম্পল দেখে ক্লিয়ার হয়নি। যেমন অল অফ ইউ আর মাই ফ্রেন্ডস অ্যান্ড আই লাইক ইউ টু মাচ, এটার উত্তর দিলাম আরেন্ট ইউ। এখন কেন এটার উত্তর এটা হলো সেটা আমরা একটু জেনে নেই। আমরা বলছিলাম যে অল বা সাম, অর্থাৎ এখানে অলের পরিবর্তে অল বা অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, মেজরিটি অফ ইউ, মেনি অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, নান অফ ইউ, যেটাই থাকতো তার জন্য আমরা বসাতাম ইউ, যেখানে প্রোনাউনের জন্য ইউ বসাতাম, এবং এই যে অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্ব বসাতাম। এখন যেহেতু ট্যাগ কোশ্চেনটি আমাদের পুরো সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেনটি আমরা করব নেগেটিভ। তার মানে আমরা বুঝলাম যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অল অফ এর সাথে যদি ইউ থাকে তাহলে আমরা প্রোনাউন অর্থাৎ ট্যাগ কোশ্চেনে ইউ বসাবো, এবং এই যে ব্র্যাকেটে যতগুলো শব্দ এই সবগুলোর পরে যদি আমাদের অফ ইউ না থাকে, যদি এখানে অফ আস থাকতো তাহলে আমরা এখানে উই বসাতাম, এখানে যদি অফ অফ দেম থাকতো তাহলে আমরা এখানে দে বসাতাম। এই ছিল আমাদের রুলসটা। যেমন পরের উদাহরণগুলো সাম অফ দেম, এখানে যেহেতু দেম আছে আমরা ট্যাগ কোশ্চেনে দে বসাবো, এবং ওয়ার এটা আছে ওয়ার বসালাম, যেহেতু পুরো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক বাক্য, আমরা ট্যাগ কোশ্চেনটা না বোধক করলাম, এই জন্য আমরা ওয়ার নট বসালাম বা ওয়ারেন্ট, যেটা সংক্ষিপ্ত রূপ বসাতে হয়। আমরা অবশ্যই এর আগে দেখেছি উপরের রুলসগুলোতে, তাই আমরা সংক্ষিপ্ত রূপ হিসেবে ওয়ারেন্ট বসিয়েছি ওয়ার নটের পরিবর্তে।
সর্বশেষ এক্সাম্পলটি আমরা দেখি যে অল অফ আস শুড লার্ন ইংলিশ। এই বাক্যের মধ্যে আমরা যেহেতু অল অফ আস দেখতে পাচ্ছি, এখানে আমরা এই আস থাকলে অবশ্যই কি বসাবো বলছিলাম, উই, এবং শুড এর অক্সিলারি ভার্ব শুড, যেহেতু পুরো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ছিল আমরা টেক কোশ্চেনটি নেগেটিভ করবো, এই জন্য শুডেন্ট উই। এবং অবশ্যই টেক কোশ্চেন করার সময় এই টেক কোশ্চেন এবং প্রশ্নের মাঝে কমা চিহ্ন, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন মনে করে দিতে হবে। তোমার টেক কোশ্চেন ঠিক হয়েছে কিন্তু তুমি কমা এবং প্রশ্নবোধক চিহ্ন দেও নাই বা সংক্ষিপ্ত রূপ লিখো নাই। নেগেটিভ লিখতে হলে নটের সংক্ষিপ্ত রূপটা বসাতে হয়। যদি তুমি এটা না লিখো তাহলে তোমার টেক কোশ্চেনে মার্ক পাবা না। অবশ্যই তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলো মনে করে লিখতে হবে। এবং আমি মনে করি যে কোনো স্টুডেন্ট বা কেউ যদি এই 9টা রুলস মন দিয়ে দেখে এবং এগুলো খাতা কলমে বাড়িতে প্র্যাকটিস করে, আশা করি তার টেক কোশ্চেনে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরেও যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, চেষ্টা করবো এগুলো সংশোধন করে দিতে। এছাড়া কারো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধে হয় তাও কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো এগুলো সলভ করে দিতে। এবং বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে। তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন গ্রামারের নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।